দর্শক, এখন রয়েছে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের ব্যবসা বাণিজ্য ও স্টিলের উৎপাদন এবং বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং মেট্রোসেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ। মোহাম্মদ শহীদুল্লাহ, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে স্টিল খাত অনেক স্বয়ংসম্পূর্ণ একটা খাত এবং একটা সম্ভাবনাময় খাত আমাদের জন্য। তো করোনার এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি স্টিলের দাম কিন্তু অনেকখানি বৃদ্ধি পেয়েছে, আসলে শুধু আমাদের এখানে না, ওয়ার্ল্ড ওয়াইড বৃদ্ধি পেয়েছে। তো এই বিষয়টা একটু জানতে চাই আমরা। ধন্যবাদ রনু, আপনি একেবারে সমসাময়িক একটা ইস্যুতে আপনি কানেক্ট করেছেন। আমাদের বাংলাদেশের স্টিল শিল্পের সক্ষমতা নিয়ে আমি আসছি। হঠাৎ করে প্রাইস কেন বৃদ্ধি পেয়েছে তার অন্যতম কারণ হলো এই স্টিলের যেই র মেটেরিয়াল, কাঁচামাল যেটা দিয়ে স্টিল উৎপাদন হয়, সেটা সারা ওয়ার্ল্ড থেকে আমরা শতভাগ ইম্পোর্ট করে এই দেশের স্টিল উৎপাদন করে থাকি। আপনি জানেন আমাদের কোনো মিনারেল বা আয়রন ওরের কোনো মিনারেল কোনো সোর্স নেই যেটা দিয়ে স্টিলের মূল কাঁচামাল। আমাদের শুধুমাত্র বাহির থেকে স্টিল ইম্পোর্ট করে, অর্থাৎ মেল্টিং স্ক্র্যাপ ইম্পোর্ট করে আমাদের সমস্ত স্টিলের ডিমান্ড পূর্ণ করা হয়। কোভিড-19 সারা ওয়ার্ল্ডে যখন দেখা দিল গত বছর, অর্থাৎ আমাদের এখানে মার্চের শেষে এটা প্রকোপতা দেখা দিল, এটা প্রকট রূপ ধারণ করেছে, তখন আমাদের উৎপাদন যেমন কমে গিয়েছে, ডিমান্ডও খুব কম ছিল। আমরা স্টিল ইম্পোর্ট অনেক পরিমাণ কমিয়ে নিয়ে আসছি এবং তখন ওয়ার্ল্ডের কোনো স্টিল অপারেশন বলা চলে যে সাপ্লাই চেনটা টোটালি ভেঙে পড়েছে। আপনি জানেন স্টিলের মেল্টিং স্ক্র্যাপ যেটা আমরা ইম্পোর্ট করি মূলত আমেরিকা, কানাডা, আফ্রিকা, ইউরোপ কান্ট্রি, বিভিন্ন দেশ থেকে। ওই সমস্ত কান্ট্রিতে যখন কোভিড চলাকালীন বা ডিউরিং স্টিল নাও, ওই সমস্ত কান্ট্রিতে তাদের সমস্ত সাপ্লাই চেইনটা ভেঙে পড়েছে। তাতে করে আমরা পর্যাপ্ত কাঁচামাল পাচ্ছিলাম না। কিন্তু আমাদের কোনো প্রবলেম হয়নি তখন, বিকজ আমরা যে এই আমাদের যে উৎপাদনের যে মাত্রা ছিল এবং দেশের যে ডিমান্ড ছিল, সেটা দিয়ে আমরা অনেকটা ম্যাচ করে যেতে পারছিলাম। বাট যখনই এই লকডাউন বা আমাদের হলিডে উইথড্র হলো, তখন আমাদের কনজাম্পশন বৃদ্ধি পেল। অ্যাট দ্য সেম টাইম সারা পৃথিবীতে কিছু কিছু যখন লকডাউন ওপেন হলো, সব জায়গায় অ্যাট এ টাইম স্টিলের ব্যবহার বেড়ে গেল। কিন্তু মেল্টিং স্ক্র্যাপ যেটা, সেটা হলো কালেক্ট প্রোডাক্ট। গাড়ি উৎপাদন হয়, তার ওয়েস্ট, তার যে গাড়ি উৎপাদনের পর যেই তাদের মানে প্রোডাক্ট, বাই প্রোডাক্ট থাকে, সেটা কিন্তু আমাদের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। আপনি জানেন যে সারা পৃথিবীতে সমস্ত এই অটোমোবাইল সেক্টর পুরোপুরি ধস নেমেছে, তাদের উৎপাদন বন্ধ ছিল, তাদের বাই প্রোডাক্ট হয়নি। আমরা রেগুলার স্টিল হিসাবে সেটা পারচেজ করতে ব্যর্থ হয়েছি। কিন্তু আমাদের যখন ডিমান্ড দেখা দিয়েছে, ওই সোর্স কান্ট্রি যেখান থেকে স্ক্র্যাপ আনি, তাদেরও স্টিলের এট এ টাইম নিজেদের কনজাম্পশন বৃদ্ধি পেয়েছে, যার জন্য এখন একটা এমন অবস্থায় আমরা বিরাজ করছি, কোনো প্রাইস দিয়ে আমরা এই মেল্টিং স্ক্র্যাপ পাচ্ছি না। আমাদের দেশে কিন্তু অনেক বড় বড় প্রজেক্ট হচ্ছে, বড় বড় অবকাঠামো দেখতে পাচ্ছি। তো স্টিলের দর বৃদ্ধিতে তো সেই প্রজেক্টগুলোতে আসলে যে খরচের যে ব্যাপার, সেটা কিন্তু আসলে বৃদ্ধি পাবে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? ডেফিনেটলি যে মেল্টিং স্টিল এমন একটা প্রোডাক্ট, এই আমাদের যে মেগা প্রজেক্টগুলি হচ্ছে এবং দেশের অবকাঠামো নির্মাণ হচ্ছে, প্রতিটি স্থাপনাতেই আপনার স্টিলের প্রয়োজন। সেই কথা মাথায় রেখে বা সেই ডিমান্ডটাকে আমরা ফুলফিল করার জন্য আমাদের প্রায় 1 মিলিয়ন টন ক্যাপাসিটির ইন্ডাস্ট্রি এদেশে বসেছে। বাট আমাদের কিন্তু ডিমান্ড বাংলাদেশে এখনো 6 লক্ষ টনের অতিরিক্ত হচ্ছে না। তার মানে আমাদের এই মেগা প্রজেক্টকে চিন্তা করে আমাদের সক্ষমতা অর্জিত হয়েছে এবং এই প্রজেক্ট আমাদের স্টিল দিয়ে সারা বাংলাদেশের যত বড় বড় স্থাপনা, রূপপুর পাওয়ার প্ল্যান্ট বলেন এবং আপনার সেই ডিপসি পোর্ট এবং উড়াল সেতু এবং যে সমস্ত স্থাপনা হচ্ছে, সব জায়গায় স্টিল যাচ্ছে। এখন তাদের কথা বিবেচনা করেই কিন্তু আমাদের এই সক্ষমতা অর্জিত হয়েছে, অর্থাৎ সাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম ছিল না।
ডিমান্ডটা এখন যে পর্যায়ে আসছে, সেই ডিমান্ডটা ফুলফিল করার জন্য আমাদের জাস্ট একটি মাত্র প্রবলেম, সেটা কাঁচামালের স্বল্পতা। এখন কাঁচামাল যেহেতু শতভাগ আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি, আমাদের এই সার্কেলটা ঘুরিয়ে আসার জন্য 2 মাস বা 3 মাস সময়টা লেগে যাবে। এখন যে প্রাইসটা আছে, খুব সহসা যে এই প্রাইস থেকে নেমে যাবে তার কোনো সম্ভাবনা নেই। বিকজ যে সমস্ত সোর্স কান্ট্রি থেকে আমরা র মেটেরিয়াল নিয়ে আসছি, সেটা যেখানে $260 নিচে চলে আসছিল, রাইট নাও প্রায় $530 আমাদেরকে প্রকিউর করতে হচ্ছে বা ইম্পোর্টে আমাদের যেতে হচ্ছে। আমরা আশা করি যে এই স্টিল আসার পর অন্তত ডিমান্ড যেটা আছে সেটা আমরা ফুলফিল করতে পারবো। তবে স্টিলের প্রাইস বর্তমান যেটা আছে, এটা হলো র মেটেরিয়াল এবং উৎপাদন খরচ সবকিছু মিলিয়ে এটা একটা রিজনেবল প্রাইস। যদিও আপাতত দৃষ্টিতে অনেকের মনে হচ্ছে যে স্টিলের প্রাইস রেজ করেছে, আসলে কম ছিল। যখন সারা ওয়ার্ল্ডের স্টিল কনজাম্পশন ড্রপ করেছিল, আমাদের দেশও ড্রপ করেছিল, তখন প্রাইসটা একেবারে বটমে চলে আসছিল। কিন্তু স্ট্যান্ডার্ড প্রাইস যেটা স্টিল ম্যানুফ্যাকচারিং করে ইম্পোর্ট করে স্টিল সাপ্লাই দেওয়ার জন্য যে প্রাইস, এখন আপনারা যারা বলছেন, অনেকেই বলে যে প্রাইস অনেক বেড়ে গিয়েছে, আসলে বিষয়টা তা না। যদি কস্টিং করে দেখা হয় এবং এটাকে বিবেচনা আনা হয়, তাহলে এটা হলো এখনকার জন্য একটা সঠিক মূল্য এবং র মেটেরিয়ালের সাথে ম্যাচিং করে প্রাইস এখন আছে। আর কোনো ক্রমেই অনেকের ধারণা যে স্টিলের যারা ম্যানুফ্যাকচারাররা তারা ইচ্ছা করে প্রাইস বৃদ্ধি করতে পারে, এটা অনেকের ধারণা থাকে। কিন্তু এই ধারণা থেকে বাহির হয়ে আসতে হবে এই জন্য যে বাজার অর্থনীতি খোলা, মানে ফ্রি ইকোনমিক যুগে কেউ এই কন্ট্রোলটা এখন আর করতে সক্ষম না। মোরওভার, যেখানে প্রায় ডাবল উৎপাদন ক্যাপাসিটি, সেখানে কারো পক্ষে কোনো প্রাইস কন্ট্রোল করা বা প্রাইস ম্যানিপুলেট করা অথবা প্রাইস জোটবদ্ধ হয়ে প্রাইস বৃদ্ধি করা, এটা ইম্পসিবল, অ্যাবসার্ড, এটা কখনো হতে পারে না। এই ধারণাটা সবার মন থেকে তুলে নিতে হবে আমি মনে করি। বেশ একটা চ্যালেঞ্জিং টাইম আপনারা পার করছেন, সেক্ষেত্রে সরকারের কাছে প্রত্যাশা জানবো। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে সুপার গ্রুপের সৌজন্যে দেশের ব্যবসা বাণিজ্য, স্টিলের উৎপাদন এবং বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ স্টিল মিল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং মেট্রোসেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহর সঙ্গে আবার ফিরছি আলোচনায়। মোহাম্মদ শহীদুল্লাহ, আমরা বিরতির আগে স্টিল সেক্টরের বর্তমান অবস্থা জানছিলাম, একটু জানতে চাইবো যে বেশ একটা চ্যালেঞ্জের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেক্টরটা রয়েছে। তো সেক্ষেত্রে সরকার কাছে কোনো প্রত্যাশা, কোনো প্রণোদনা আপনারা প্রত্যাশা করেন কিনা? ডেফিনেটলি স্টিল যেহেতু একটা কান্ট্রির মানে ব্যাকবোন বলা হয়, একটা কান্ট্রি কতটুকু স্টিল পার ক্যাপিটা ইউজ হয় সেটা দিয়ে একটা কান্ট্রির ডেভেলপমেন্টের ইন্ডিকেশন বোঝা যায়। আমি যদি একটু আপনাকে ঘুরে দাঁড়াই, ওয়ার্ল্ড স্টিল সেক্টর নিয়ে যদি আপনাকে কথা বলি, আপনি জানেন যে ওয়ার্ল্ডের সবচেয়ে স্টিল কনজিউমার কান্ট্রি হলো চায়না। সেই চায়না তাদের আয়রন ওর দিয়ে তারা স্টিল এতদিন উৎপাদন করে তাদের চাহিদা বা তাদের প্রয়োজনটা মিট আপ করেছে। বাট রিসেন্টলি তাদের পরিবেশ অধিদপ্তর থেকে বা তাদের এনভায়রনমেন্ট ইস্যুতে তাদের ওই সমস্ত প্রজেক্টগুলি সীমিত আকারে উৎপাদনে গিয়েছে, যার জন্য আমরা যে মেল্টিং স্ক্র্যাপ ওয়ার্ল্ড থেকে কালেক্ট করে নিয়ে আসি, সেইটা তারা এখন বায়ার হিসেবে মানে ওয়ার্ল্ডে নিজেদেরকে তারা ইম্পোর্ট করে যাচ্ছে, যার কারণে প্রত্যেকটা কান্ট্রিতে মেল্টিং স্ক্র্যাপের একটা বড় ধরনের শর্টেজ দেখা দিয়েছে। এখন আমাদের গভর্নমেন্টকে বিবেচনায় আনতে হবে এই বিষয়টা যে পৃথিবী কিন্তু এক জায়গায় স্থির থাকে না এবং একই ইয়াতে মানে র মেটেরিয়াল আমরা যেখান থেকে নিয়ে আসি একই সোর্স থেকে সবসময় একই মাত্রায় সাপ্লাই থাকে না। এখন সারা ওয়ার্ল্ডেই স্টিল নিয়ে, আপনি জানেন আমেরিকাতে সেই ট্রাম্প প্রশাসন 25% ট্যারিফ বৃদ্ধি করেছিল তার কান্ট্রিকে প্রোটেকশন দেওয়ার জন্য। এখন বর্তমান জো বাইডেন আসছে, সেগুলি উইথড্র হবে, সেখানে একটা স্টিলের মেরুকরণ হবে। সারা পৃথিবীতে স্টিল কনজাম্পশন বিগত 8 মাস 9 মাস যে বন্ধ ছিল ব্যবহার, সেগুলি ডিমান্ড যেমন আসছে তেমনই সেই ডিমান্ড ফুলফিল করার জন্য
প্রত্যেকটা কান্ট্রির নিজস্ব ডিমান্ড ফুলফিল করার জন্য তারা আর স্ক্র্যাপ এক্সপোর্ট করবে না। এই ক্ষেত্রে আমরা যেটুকু স্ক্র্যাপ নিয়ে আসছি, আমাদের একটা গভর্নমেন্টের নিকট যে ট্যাক্স বার্ডেন আছে, আমি আপনাকে অতীতেও বলেছি যে আমাদের যেহেতু শতভাগ র মেটেরিয়াল যেখানে বাইরে থেকে নিয়ে আসতে হয়, সেই সমস্ত প্রোডাক্টের উপর, সেই স্টিলের উপর যে ট্যাক্স বার্ডেন করা হয়েছে, অর্থাৎ আমাদের এআইটি বলেন বা আমাদের যে ইম্পোর্ট ডিউটি, এটার উপরে যে ভ্যাট আরোপণ করা হয়েছে, সব মিলিয়ে এই ট্যাক্স বার্ডেনটা এখন একটু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়ে পড়েছে। আমাদের বাজেট খুব সময়গত, যদিও গত বাজেটে প্যান্ডামিক চলাকালীন গভর্নমেন্ট যে বাজেট প্রণয়ন করেছেন অনেক কিছু বিবেচনায় আনা হয়নি। আমি বলবো যে এই কামিং বাজেটে যদি গভর্নমেন্ট স্টিল সেক্টরকে খুব ক্লোজলি, এবং এই সেক্টরের প্রবলেমগুলি কি, যেহেতু আমাদের এই মেগা প্রজেক্ট বলেন, এবং শুধু মেগা প্রজেক্ট না, আপনি জানেন এক সময় ছিল বাংলাদেশে ঢাকা সিটি বা মেগা সিটিগুলিতে আপনার এই রিহাবের অ্যাক্টিভিটি ছিল বা ডেভেলপারদের কার্যক্রম ছিল। এখন কিন্তু বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টই তাদের অ্যাক্টিভিটিস বৃদ্ধি পেয়েছে। গ্রামগঞ্জে আগে কাঁচা ঘর দিয়ে বা বাঁশের ঘর হতো, এখন কিন্তু টিনের ঘর হচ্ছে না, এখন হচ্ছে স্ট্রেট ওয়েতে স্টিল এবং সিমেন্ট দিয়ে তাদের স্থাপনা হচ্ছে। আর আমাদের যেহেতু রেমিটেন্স প্রবাহ ইনশাল্লাহ ভালো আছে, বিদেশে যারা থাকেন তারা কিন্তু টাকা পাঠিয়ে এই দেশে বেশ কিছু মানে তার স্বপ্নের একটা বাড়ি স্থাপন করেন, সেখানেও কিন্তু স্টিলের ব্যবহার আছে। অর্থাৎ স্টিলের ব্যবহারটা এখন মাল্টি ইউজে চলে গিয়েছে। সেই কারণে স্টিল সেক্টর নিয়ে আমাদের নীতি নির্ধারক, বিশেষ করে এনবিআর বা গভর্নমেন্টের যে পলিসি মেকার, তাদেরকে ক্লোজলি বসে এই সেক্টরে যেন এরকম একটা মানে অচলাবস্থা সামনে না আসে, সেই জন্য আমি বলবো এই কামিং বাজেটে আমাদের এনবিআর মাননীয় চেয়ারম্যানের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যেন আমাদের যে সমস্ত বিষয়গুলি উত্থাপন করেছি, আমাদের কি কি সমস্যা ছিল, সেগুলি যদি বিবেচনায় নিয়ে আসেন, তাহলে আমি মনে করি স্টিলের উৎপাদন এবং সরবরাহ অনেকটাই ভালো থাকবে। আপনি জানেন প্যান্ডামিক চলাকালীন যে সাপ্লাই চেন, ওয়ার্ল্ড সাপ্লাই চেনটা ভেঙে পড়েছে, আমরা কিন্তু সেটা জন্য গভর্নমেন্ট অবশ্য আমাদের স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছিলেন, আমাদের কিছু আর্থিক সহায়তা দিয়েছিলেন, কিন্তু সেটা নিতান্তই কম। ওই সময় আমাদের একটা দাবি ছিল যে স্টিল সেক্টরের জন্য 3000 কোটি টাকা যদি বরাদ্দ দেওয়া হতো 10%, তাহলে ওই যে 30,000 কোটি 10% এক্সট্রা আমরা চেয়েছিলাম আমরা র মেটেরিয়াল কালেক্ট করার জন্য, কিন্তু গভর্নমেন্ট সেইভাবে দেয়নি। যেটা দিয়েছে খুব একেবারে ইনসাফিসিয়েন্ট, যার জন্য আমরা র মেটেরিয়ালের প্রবাহটা মেনটেন করতে পারিনি। এখন অবশ্য আমরা খুব সিরিয়াসলি এই জায়গায় কাজ করে যাচ্ছি। আমি মনে করি যে আমাদের যেই উৎপাদন সক্ষমতা এবং আমাদের যে স্টিলের যেই ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে, সাময়িক বাজারের একটু টালমাটাল বা যদি প্রাইস মনে হয় যেন এটা ঊর্ধ্বগতি, আমি মনে করি খুব শর্টলি এটা একটা সহনশীল পর্যায়ে চলে যাবে। তবে গভর্নমেন্টকে এই বাজেটে এবং এই আমাদের যেই দাবিগুলি ছিল, এগুলি খুব বিবেচনায় নিয়ে আসতে হবে আমি মনে করি। সেটা আমরা প্রত্যাশা করছি। আমরা প্রত্যাশা করি যে স্বয়ংসম্পূর্ণ এই সেক্টরে আসলে আলটিমেটলি আমরা ভবিষ্যতে এক্সপোর্টও করতে পারবো। সেই বিষয়টা আপনি আসলে কি বলবেন? আপনি দেখেন আমাদের দেশ থেকে কিন্তু সিমেন্ট নিয়মিত প্রায় লাস্ট 15 ইয়ার্স 12 ইয়ার্স আমাদের দেশ থেকে সিমেন্ট এক্সপোর্ট হয়ে যাচ্ছে, এক্সপোর্ট হচ্ছে। স্টিল নাও স্টিলের কিছু অংশ এক্সপোর্ট হয়েছিল। আমাদের সবচেয়ে বড় ব্যারিয়ার হলো এই আপনার ট্যারিফ ব্যারিয়ার, যেটা আপনার ইন্ডিয়ার সাথে আমাদের এক্সপোর্ট অলরেডি স্টিলে কিছু আরম্ভ হয়েছিল। আপনি জানতে পেরেছেন বা জেনে থাকবেন আমাদের দেশ থেকে একটা বড় চালান কিন্তু চায়নাতে এই স্টিল এক্সপোর্ট হয়েছে কিছুদিন পূর্বে। তার অর্থ মিন করে এই দেশের স্টিল প্রোডাকশনের সক্ষমতা অনেক হাই, আমরা অনেক ভালো স্টিল এবং বিশ্বমানের স্টিল উৎপাদন করতে সক্ষম বিদেই একসময় সিঙ্গাপুর গিয়েছিল আমাদের স্টিল। লাস্ট মনে হয় গত মাসে আমাদের চায়নাতে একটা বড় কোয়ান্টিটি স্টিল এক্সপোর্ট হয়েছে। অর্থাৎ গভর্নমেন্টের সহায়তা পেলে ট্যাক্স ব্যারিয়ারগুলি যদি রিমুভ করা হয়, এবং আমাদের যেহেতু
মাননীয় প্রাইম মিনিস্টার বিদ্যুতের সক্ষমতা অনেক, অর্থাৎ বিদ্যুৎ কিন্তু কাঁচা স্টিলের জন্য একটা অন্যতম কাজ, প্রয়োজনীয় একটা অনেক বড় একটা অবকাঠামো, এবং আরো তো অনেক অবকাঠামো আসলে এই সেক্টরের জন্য খুবই দরকার। জি 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 এই স্টিল যেহেতু বিদ্যুৎ আমরা অ্যাভেলেবেল পাচ্ছি, সেহেতু আমরা এইখানে স্টিল উৎপাদন করে দেশের ডিমান্ড পরিপূর্ণ করে এই এক্সপোর্টের যেই ধারাবাহিকতা আরম্ভ হয়েছে, এটা আরো অনেক বহুদূর নিয়ে যাওয়া যাবে। গার্মেন্টস কিন্তু একদিন এই জায়গায় আসে নাই, হাঁটি হাঁটি পা পা করে একটা দুটা এক্সপোর্ট করে কিন্তু আজকে আমরা বিশ্বের দ্বিতীয় স্থান অবস্থান করছি এই গার্মেন্টস শিল্পে। ঠিক আমি মনে করি গভর্নমেন্ট যদি এই বিষয়গুলি নিয়ে আরো নিবিড়ভাবে আমাদের সাপোর্ট দেন, তাহলে আমাদের উৎপাদন এবং দেশের অবকাঠামো নির্মাণ এবং বাড়তি যে প্রোডাক্টটা সারা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে এক্সপোর্ট করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা আনতে আমরা সক্ষম হব আশা করি। আমরা জানি যে বেজা বিডার মাধ্যমে কিন্তু অনেক এফডিআই আমাদের বাংলাদেশে আসছে, তো সেক্ষেত্রে একটু জানতে চাই যে একই ধরনের একই সেক্টরের আসলে অন্য কোম্পানি যদি আমাদের এখানে আসে, তাহলে কি প্রতিযোগিতার সম্মুখীন আপনারা হবেন কিনা? লাস্ট 1 মিনিটে জানতে চাই। ডেফিনেটলি আপনি দেখেন, আপনি দেখবেন যে আমাদের উৎপাদন সক্ষমতাটা কতটুকু। আমাদের স্টিল 1 মিলিয়ন টন পার অ্যানাম ক্যাপাসিটি ডেভেলপ হয়েছে। আমাদের ইউজ হচ্ছে কিন্তু 55 লক্ষ থেকে 60 লক্ষ মেট্রিক টন স্টিল ব্যবহৃত হয়। তার মানে অলমোস্ট ডাবল ক্যাপাসিটি আমাদের আছে। এখন বাইরের যারা ইনভেস্টর যারা এখানে আসবেন, তাদেরকে যে ফ্যাসিলিটি দিয়ে তো নিয়ে আসতে হবে। আমি মনে করি তাদের থেকে আমাদের এই সেক্টর অনেক অনেক সক্ষম এই দেশকে সাপোর্ট দেওয়ার জন্য। এই যে গত 10 বছর গভর্নমেন্টের যে নিরবচ্ছিন্ন উন্নয়ন, সেটার বড় অংশীদার কিন্তু আমাদের এই সেক্টর। আমরা যদি সেই সক্ষমতা অর্জন করতে ব্যর্থ হতাম, তাহলে মাননীয় প্রাইম মিনিস্টার যে স্বপ্নের সেতু, পদ্মা সেতু স্থাপন করলেন, এই সেতুতে কিন্তু আমাদের স্টিল দেওয়া। এবং আপনি জানেন যে রূপপুর পাওয়ার প্ল্যান্ট একটা বড় জায়ান্ট পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, সেইখানে কিন্তু আমাদের বাংলাদেশ স্টিল দেওয়া। সো দ্যাট আমি মনে করি না যে বাইরের কোনো ইনভেস্টর বা বাইরের কোনো ইন্ডাস্ট্রি এখানে স্থাপন করার এখন কোনো প্রয়োজন নেই। আমরা সেটা প্রত্যাশা করছি, আমরা প্রত্যাশা করব যে সম্পূর্ণ সেক্টরের প্রতিবন্ধকতাগুলো দূর হবে, সে প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, সুব্রা গ্রুপের সৌজন্য এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য, স্টিল উৎপাদন এবং বাজার পরিস্থিতি নানা দিক ও করণের কথা বলছিলেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং মেট্রোসেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি। বেলা 2টা 35 মিনিট আবার ফিরে আসবো 21 বিজনেসে আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।